তারেক রহমানের কনসার্ন ছাড়া এনসিপির একজন নেতাকর্মী একটি আসন বাংলাদেশ জয়লাভ করতে পারবে না। যে এনসিপির নেতাকর্মী বা কর্মী সমর্থক যারা আছে তারা তদবির বাণিজ্যে আছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের আলাপচারিতায়। সাথে রয়েছি আমি হুমায়ুন কবির। আর আজকে আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ। ভাইয়া, স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, ভালো। যদি একটু জানতে চাই, জাতীয় নির্বাচন তো ঘনিয়ে আসছে, নির্বাচনের তারিখও মোটামুটি ঠিকঠাক বলা যায়। তো এই মুহূর্তে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি নির্বাচন নিয়ে? অসত্যের কাছে কবু নতুন হয় হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। ছাত্রদল সবসময় মানুষের গণতান্ত্রিক আন্দোলনের সাথে রাজপথে বীরের মতো লড়াই করেছে। বিগত 17 বছর যাবৎ যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ছাত্রদল সবসময় সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনগুলো ফেস করেছে এবং ফ্যাসিস্টকে তার লাল কার্ড দেখাতে সমর্থ হয়েছে। আমরা মনে করি যে আগামী দিনের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ছাত্রদলের ভূমিকা থাকবে সবচেয়ে অগ্রণী ভূমিকা, যেটাকে বলবো আমরা। বিগত দিনে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, বিগত 3টা নির্বাচন ভুয়া নির্বাচন হয়েছে, সেই সময় নির্বাচনে ছাত্রলীগ কিন্তু একটা ভোট ডাকাতির ভূমিকায় ছিল। আমরা মানুষের ভোটের পাহারা দিতে চাই। একজন বাংলাদেশি নাগরিক তার ভোট যাতে যাকে খুশি তাকে দিতে পারে, তার ভোটের বুথ পর্যন্ত যায়, গোপন কক্ষ পর্যন্ত তার নিজের ভোটটা দিতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব, যে যাকে খুশি তাকে ভোট দিতে পারে। এই অধিকারের জন্যই ছাত্রদল রাজপথে থেকে কাজ করে যাচ্ছে তারেক রহমানের নির্দেশনা মেনে। যদি একটু জানতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল নিঃসন্দেহে একটি বৃহত্তর রাজনৈতিক ছাত্র সংগঠন। অন্য একটি রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন যে তারা 400 আসন যদি হয়, সেখান থেকে মোটামুটি 300 আসন তারা নিশ্চিত করতে পারবেন বা পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আসলে জাতীয়তাবাদী দল বিএনপি আসলে কী ভাবছে বা আপনারা কী ভাবছেন? যদি তারা 300 পায় তাহলে তো আপনারা 100 পাচ্ছেন। দেখেছি যে এনসিপির একজন বলেছেন যে তারা 400 আসনের ভিতরে 300 আসন পাবে। আমরা তাদেরকে বলতে চাই 300 আসন না, যদি 3টা আসন তারা আমাদেরকে কনফার্ম করতে পারে যে এই 3টা আসন থেকে এই 3জন ব্যক্তি জয়লাভ করবে, আমরা রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। তারেক রহমানের কনসার্ন ছাড়া, বিএনপির জনসমর্থন ছাড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ছাড়া এনসিপির একজন নেতাকর্মী একটি আসন বাংলাদেশ জয়লাভ করতে পারবে না। আপনাকে আমরা এটা জোর গলায় বলছি এবং দাবি নিয়ে বলছি যে আমরা যদি সমর্থন না দিই, তারা একটি আসনও পাশ করতে পারবে না। একটি আসন, একটা সিঙ্গেল আসন এনসিপির কোনো নেতাকর্মী পাশ করতে পারবে না। যে কথাটি বললেন যে বিএনপির আশীর্বাদ বা তারেক রহমানের দল সমর্থন ছাড়া আসলে এনসিপির নেতাদের আসন সেভাবে পাওয়া সম্ভব না। জাতীয় নির্বাচনে কি আমরা কি আসলে এরকমটা দেখতে পারবো কিনা যে বিএনপি থেকে কয়েকজনকে এভাবে আসনের জন্য, মানে বিএনপি থেকে কয়েকজন সমর্থন দেওয়া? আমরা মনে করি যে তারা যে এই যে পাগলের প্রলাপ তারা করছে, আমরা মনে করি যে বিএনপি থেকে হয়তো কিছু আসন নেয়ার জন্যই তারা এই প্রলাপগুলো করছেন, যে আমাদের তো কোনো আসন নেই, আমরা যাতে এই বকবাস কথাবার্তাগুলো বলে, অযৌক্তিক কথাবার্তা বলে যাতে তাদের কাছ থেকে কিছু আসন নিয়ে সংসদে যেতে পারি, এই জন্যই তারা এই ভুলভাল বক্তব্য দিচ্ছেন। এটা আমরা না, সবাই মনে করছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপির নেতাকর্মী বা কর্মী সমর্থক যারা আছে তারা তদবির বাণিজ্যে আছে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যেয়ে তদবির বাণিজ্য করে বিভিন্ন রকম তাদেরকে যারা উপদেষ্টা যারা আছেন তাদের পিএস থেকে শুরু করে জাতীয় গণমাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে এবং তাদের নৈতিক অধঃপতন ঘটেছে। আমরা মনে করি জনগণ যে প্রত্যাশা নিয়ে এই তরুণ সমাজের প্রতি আশা রেখেছিল, আমরা মনে করি সেই আশা এবং প্রত্যাশা তারা রাখতে ব্যর্থ হয়েছে। এরা দল গঠন করার সময় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যে কিন্তু মঞ্চে বক্তব্য দিয়েছে, তাদেরকে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সমর্থন জানানো হয়েছে। কিন্তু অন্যান্য বাংলাদেশের আরও যারা রাজনৈতিক দল আছে, সাধারণ জনগণ আছে, সবাই কিন্তু এদেরকে আশীর্বাদ দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে তাদের যে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করতে পারেনি। তারা অলরেডি দুর্নীতিতে একেবারে নিমজ্জিত হয়েছে। মূলত জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এটা বৈষম্য দূর করার জন্য হয়েছিল। তো যখন নতুন এই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো, আমরা দেখেছি যে যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টার পিএসদের বিরুদ্ধেও নানান অভিযোগ আনা হয়েছে এবং এখন পর্যন্ত নতুন যে দলের কথা বলি, যদি এনসিপির কথা বলি, অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। তো আসলে বৈষম্য যারা দূর করার জন্য আন্দোলন করলো, তাদের বিরুদ্ধে আবার এই দুর্নীতির অভিযোগগুলো কেন উঠছে? মানে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এর আগেও অনেক দল ছিল বা অনেকেই ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা, তারা কিন্তু আসলে এই রকম পর্যায়ে দুর্নীতি নিমজ্জিত হয়নি। আমরা সাধারণ ছাত্রের কাছ থেকে, এরা তো গণ অভ্যুত্থানের একটা সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র উপদেষ্টা যারা আছেন,
এদের কাছ থেকে কিন্তু জনগণের পাশাপাশি কিন্তু সাধারণ ছাত্রদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু এদের যে কার্যক্রম, এদের যে পিএইচডির যে কেলেঙ্কারি, আমরা মনে করি সাধারণ ছাত্রছাত্রীদেরকে হতাশ করেছে। এবং তারা যে বড় বড় বক্তব্য দিচ্ছেন যে তারা নির্বাচনে আসলে তারা যে ভালো জয়লাভ করবেন, আমরা মনে করি তাদের অলরেডি জনগণ দেখতে পেরেছে যে তারা যে দেশ পরিচালনা করতে আসলে তারা কী জাতিকে কী উপহার দিবে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে তাদেরই একজন দলের সহকর্মী, একজন নারী নেত্রী কিন্তু আরেকজন পুরুষ নেতৃত্বের কাছে কিন্তু দেখলাম যে নানাবিধ অসংলগ্ন কার্যকলাপ এবং বাকবিতণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেখেছি, যেখানে তাদের একজন নারী নেত্রী যেখানে তার নেতার কাছে সুরক্ষিত নয়, সেখানে তাদের কাছে দেশ কীভাবে সুরক্ষিত থাকবে এ নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে অনেক। আচ্ছা, সর্বশেষে যদি একটু জানতে চাই, আমরা দেখেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ার কারণে একজন ছাত্রদলের নেত্রী যিনি হুমকি দিয়েছিলেন যে হচ্ছে দুজনকে হল থেকে বের করে দিবেন। এছাড়াও আসলে দেশের বিভিন্ন প্রান্তে আসলে অনেক কিছু অভিযোগ আসছিল ছাত্রদলের বিরুদ্ধে, আপনারা শোকজও করেছেন, কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে, বা ছাত্রদলকে কি প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো একটা মহল চক্রান্ত করছে, নাকি এগুলো আসলে আপনাদের কোনো প্রকার দুর্বলতা রয়েছে এই মানে হচ্ছে পরিচালনার ক্ষেত্রে? আমরা আসলে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, হয়তোবা আচার আচরণের ক্ষেত্রে বা কার্যক্রমের ক্ষেত্রে বা দল সংগঠন পরিচালনার ক্ষেত্রে কিছু অসাংবিধানিক বা কিছু কার্যক্রম হতে পারে, বা ছাত্রদলের কোনো নেতাকর্মী হয়তো বা কোনো একটা খারাপ আচরণ, আমরা সব কিছু সবসময় আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমাদেরও ভুল হতে পারে। আমাদের কোনো নেতাকর্মী যদি ভুল করে থাকে আমরা কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং সাথে সাথে কিন্তু সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসছি যদি আমাদের কোনো নেতাকর্মী ভুল করে থাকে। তো আমরা বিগত দিনে আমরা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছি এবং সামনের দিনে আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো বেআইনি কাজ করে থাকে বা কোনো ছাত্রের সাথে যদি মনে করেন করে সংগঠন পরিচালনার ক্ষেত্রে খারাপ আচরণ করতে, আমরা অবশ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেব। এবং আমরা আপনি অলরেডি লক্ষ্য করেছেন যে আমাদের যারা ছাত্রদল নয়, শুধুমাত্র বিএনপি এর অঙ্গ সংগঠন শুধু নেতাকর্মী আছে, খারাপ কাজের সাথে যারা জড়িত ছিল আমরা কিন্তু আইনি পদক্ষেপও নিয়েছি। আচ্ছা, যদি আরেকবার একটু জানতে চাই যে এই জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদল তো মাঠে রয়েছে, ছাত্র রাজনীতি করছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আপনারা কী ধরনের পরিবর্তন এখন পর্যন্ত করেছেন যার জন্য সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উপর ভরসা রাখবে, সেটা ডাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের কথাও যদি বলেন, গোটা বাংলাদেশ শিক্ষার্থীদের কথা যদি বলেন? আমরা বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছি, সাধারণ মানুষের ছাত্রদল সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছে। শুধু ছাত্রদল নয়, বাংলাদেশে আপনি 5 আগস্টে ঘটে যাওয়ার পরে 8 তারিখে আমরা নয়াপল্টনে বড় সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু শান্তির বার্তা দিয়েছেন। বিগত দিনে আমরা যে বক্তব্য দেখেছি, ওবায়দুল কাদের বলেছিল যে 5 লাখ লোক মারা যাবে আওয়ামী লীগ যদি বাংলাদেশ থেকে চলে যায়। আমরা কিন্তু 5 জন লোককেও হত্যাকাণ্ডের শিকার হতে দেইনি। বিএনপি এবং ছাত্রদল আমরা সবসময় শান্তিকামী দল হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ আমরা পরিচালনা করছি না। বিগত দিনে ক্যাম্পাসে, প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী সব থেকে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, হামলা মামলা এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা কিন্তু সেই সহনশীলতার পরিচয় দিয়েছি। আমরা কিন্তু আমি নিজেও ক্যাম্পাসে 5 বার হামলার শিকার হয়েছি। কখনোই কিন্তু মনে হয় না যে আমাকে যারা হামলা করছে তাকে হামলা করতে হবে। আমরা আইনি পদক্ষেপে যাব। আমাদের যখন সময় আসবে বা নির্বাচিত গভর্নমেন্ট যখন আসবে, আমরা অলরেডি অনেকগুলো মামলা করেছি এই সরকারের আমলে। আমরা যখন আবার নির্বাচিত হয়ে যখন আমরা আইনি পদক্ষেপ নেব, আমাদের যে যত নেতাকর্মীর উপর হামলা হয়েছে আমরা তাদের উপর হামলা না করে আমরা আইনি পদক্ষেপে যাব। আমরা তাদের নামে মামলা করব এবং আইনের মাধ্যমে তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব, সেই প্রত্যাশা রাখছি। এবং ছাত্রদলকে এই জন্যই সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে সবসময় তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং বিএনপিকেও মানুষ ভোট দেবে এই জন্য যে সাধারণ জনগণের সাথে কিন্তু বিএনপি সবসময় তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে কি আশা করছেন? আগামী নির্বাচনে আমরা মনে করছি যে বিগত 17 বছর যে 3টা ডামি ইলেকশন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। এই ভোটটা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যরকম সেরা একটি ভোট এবং ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হলে সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার যদি পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে, সেই নির্বাচনে বিএনপির বিএনপির যে
নেতাকর্মী বিভিন্ন জায়গায় আছেন। আমরা মনে করি প্রত্যাশা করছি এইবার ভূমিধস জয়ের মাধ্যমে বিএনপি প্রত্যেকটি আসনে আমাদের যে এমপি ক্যান্ডিডেট থাকবেন তারা ম্যাক্সিমাম আসনেই আমাদের কিন্তু বিএনপি নেতৃবৃন্দ পাশ করবেন। আমরা মনে করছি বিএনপি সর্বোচ্চ সংখ্যক সংসদীয় আসন নিয়ে এবার মন্ত্রিপরিষদ গঠন করবে এবং দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে সামনের দিকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। এতক্ষণ যুক্ত ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমদের সাথে। সমসাময়িক বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব, হয়তো নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো জায়গায়। এতক্ষণ সবাই অবশ্যই কালের কণ্ঠের সাথে থাকুন। সর্বশেষ সঠিক তথ্যটি জানার জন্য কালের কণ্ঠের অনলাইন ইউটিউব এবং ফেসবুকে চোখ রাখুন এবং অবশ্যই আপনার বাসায় একটি করে কালের কণ্ঠ পত্রিকাটি রাখুন। আংশিক নয়, পুরোপুরি সত্য, সেটি কালের কণ্ঠ।